মহাদাপটে ইউরো চ্যাম্পিয়ন স্পেন নাকি কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ জয়ী ফ্রান্স? 2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফুটবল ইতিহাসের দুই পরাশক্তি। তাই তো ফুটবল প্রেমীদের এখন একটাই প্রশ্ন, ফর্মের তুঙ্গে থাকা স্প্যানিশ আর্মাডাররা কি পারবে ফ্রান্সের জমাট রক্ষণ ও ওই গতিকে থামিয়ে বিশ্বজয় করতে, নাকি এমবাপ্পের গতি আর জাদুতে স্তব্ধ হবে স্প্যানিশ স্বপ্ন? তাই আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। স্পেন কি আসলেই হারিয়ে দিতে পারে এই ফ্রান্সকে? ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আবেদন থাকবে বিশেষ টুইস্টও। দেখুন, এবারের বিশ্বকাপে ফিফা পেয়েছে এক অভূতপূর্ব দলগুলো। ফিফা র্যাঙ্কিং এ 1, 2, 3, 4 চারটা দলে উঠেছে সেমিফাইনালে। ফিফার তো এখন রমরমা ব্যবসা বলা যায়, কারণ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন, যেটা বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 1 থেকে 1.5 লাখ টাকা এক একটা টিকিটের দাম। আর উপরের লেভেলের টিকিটগুলো 10 থেকে 20 লাখ টাকা একটা টিকিটের মূল্য। তো ফিফার ব্যবসা যেমন জমে উঠেছে, তেমন দলগুলোর পারফরমেন্সও কিন্তু জমে অস্থির। বিশ্ব র্যাঙ্কিং এ টপ 4 এর দল তারা সেমিফাইনালে 4 দল হওয়ায় ফিফা এখন মহা খুশি, এবং সেই সাথে ফুটবল বোদ্ধারা এবং দর্শকরাও বেশ অনেক খুশি। আমি সেদিকে না যাই, আমি আজকের যে আমার প্রেডিকশনটা বা আমার আজকের যে মূল তথ্যটা, যে স্পেন এবং ফ্রান্সকে নিয়ে, সেই তথ্যটা নিয়ে একটু আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথম সেমিফাইনাল নিয়ে আমি স্পেন ফ্রান্সের যেই প্রেডিকশন দেই না কেন, মাটিতে কিন্তু পা রাখতেই হচ্ছে। অনেক ক্ষেত্রে হয় না যে এত ওভার হাইপ করার কিছু নাই, খেলায় মনোযোগটা দেওয়াই তো আসল স্পেন ফ্রান্সের ম্যাচে। তবে একটা কথা আছে যে ফ্রান্সকে টেকনিক্যাল দিক থেকে যদি কোনো দল আটকাতে পারে, সেটা কিন্তু স্পেন। এবার ওয়ার্ল্ড কাপে ফ্রান্স যেই লেভেলের মুডে আছে, স্পেনের কারেন্ট শেপটা সেটা মানে কতটুকু এনাফ, তাও আসলে খেলাটা মাঠে গড়ানোর পরেই বোঝা যাবে। তারপরও কিছু ফ্যাক্ট থাকে, যেমন ফ্রান্সের যে লং বল স্ট্র্যাটেজি, সেটা স্পেনের বিপক্ষে খুব একটা কাজে আসবে না। আমার কাছে এটা মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় সেটা কিন্তু জানাবেন, যে খুব একটা কাজে নাও আসতে পারে, কারণ পাও কুবারসিস গেম রিডিংটা ভালোই করতে পারে। এই বিশ্বকাপে একেবারে টপ নচ বলা হচ্ছে পাও কুবারসিসকে। সাথে লাপার্তে এবং কুবারসিস এই দুইজন মিলে কিন্তু খুব উপরে ওঠে। সেদিকে কুবারসিস হচ্ছে ফার্স্ট লাইনের পেসার বা ফার্স্ট লাইনের স্ট্রাইকারের চ্যালেঞ্জার। যে মিস হলে তখন লাপার্তে আসে, লাপার্তে মিস করলে কুবারসে। এই দুইজনের ভিতরেই ম্যাক্সিমাম বল চালাচালি হয়, এবং কুকুরেও ডিফেন্সে সলিড শোটা করছে। ইভেন কি প্রো তিনি ডিফেন্সে খুব ভালো ভূমিকা রাখছে, এবং আলিসে জেডেরও এবং বারকোলা ডেমবেলে এই টাইপের প্লেয়ার গুলোকে আটকানোর জন্য যে ডিফেন্সটা আসলে দরকার, সেটা কিন্তু ভালোই ওভারকাম করতে পারবে এই স্পেন। ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত ওয়ান প্লে থেকে যে পরিমাণ গোল করেছে, সেটা সেট পিসে অত বেশি গোল করে নাই। স্পেন একটা গোল খাইছে এই ওয়ার্ল্ড কাপে, সেটি মেবি মনে হচ্ছে পিস টাইপ বা সিচুয়েশন রিয়েল বলে খাইছে। সো ফ্রান্স মনে হয় খুব বেশি সেট পিস স্কোরিং এ এই ওয়ার্ল্ড কাপে মোটেও যায়নি। যদি আমি হেডের গোলের ব্যাপারে যাই, তাহলে ফ্রান্স কিন্তু ওয়ান প্লে দিয়েই আসছে। এখন যদি ওয়ান প্লে গ্রাউন্ড দিয়ে আপনাকে স্পেনের বিপক্ষে আসতে হয়, মিডফিল্ড থেকে কিন্তু আপনাকে অবশ্যই ভালো সাপ্লাই লাগবে। এখানে কিন্তু সব থেকে বিগেস্ট কোশ্চেন, যে হাই প্রেস মিডফিল্ড এখানে স্পেনের ভালো না ফ্রান্সের ভালো? ধরেন যে দানিলাম পকেট দিয়ে স্পেন দিয়ে অপারেট করে, বক্সের বাইরে থেকে শুট নিতে পারে এবং ওই পর্যন্ত বলটা ক্যারি করতে পারে, এবং বিটুইন দ্য বল টানে রদ্রি বল ক্যারি করে, আবার পোদ্রো খেলা কন্ট্রোল করে। ফ্রান্স এবং স্পেনের ম্যাচে সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে পেদ্রি। এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত কোনো একটা পেদ্রিদ হয়নি, কিন্তু পেদ্রিদ কিন্তু ঠিকই কানেক্টেড ছিল। পেদ্রিদ খেলাটা আপনি হয়তো বা ওইভাবে দেখবেন না, ইম্প্যাক্ট কিন্তু ওইভাবে নাই, তার গোল নাই, অ্যাসিস্ট নাই। এও আবার মিডফিল্ডার, কিন্তু স্পেন যেভাবে অপারেট করে, সেভাবে লামিন ইয়ামালকে কানেক্ট করে, এই কানেক্টটি প্লেয়ারই কিন্তু পেদ্রি। যখন খেলা স্লো করা দরকার, ফ্রান্সের বিপক্ষে আপনার খেলা স্লো করাই লাগবে, তা না হলে কিন্তু আপনি পারবেন না। ডেট ওই কাজটা কিন্তু পেদ্রি খুব ভালোভাবেই পারে। ফ্রান্স যদি ক্লিয়ার গোল স্কোরিং এর অপরচুনিটির কাছাকাছি না আসতে পারে, ধরেন যে মরক্কো গেমের ফার্স্ট হাফের মতো, তাহলে কিন্তু ফ্রান্স একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এই জায়গাটিতে কিন্তু স্পেনের খেলার গিয়ারটা বাড়িয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্ট হতে যাচ্ছে লামিন ইয়ামাল।
লামিন ইয়ামাল কিন্তু এখনো লামিন ইয়ামাল সূচক একটা ম্যাচও খেলতে নাই। এখন ধরেন ওইরকম ডেভিস ট্রাসিং যদি একটা ফুটবল ম্যাচ খেলে দেয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ লামিন ইয়ামাল নিজের দিনে যে কি করতে পারে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সে যদি সামহাও স্পেনের ফরওয়ার্ডার লাইন কন্টাক্ট করে ফেলে তাহলে ইয়ামালের গোল করা লাগবে না, গোল অটোমেটিক চলে আসবে। এখন স্পেন যদি ফ্রান্সের সাথে আগে গোল করে নেয় তাহলে স্পেন মেন্টালি ফ্রান্স থেকে অনেক এগিয়ে যাবে, কারণ স্পেন কিন্তু লিড ডিফেন্ড করতে জানে, আবার কিন্তু পিছিয়ে পড়লেও সামনে আসতে জানে। এই একটা জায়গা। তবে ফ্যাকচুয়ালি এবং শক্তি যদি কাগজে কলমে মাপতে হয় তাহলে ফ্রান্স 60, স্পেন কিন্তু 40-এই থাকবে। বাট কোনো একটা টিম ক্যাপাবল এনাফ টু বি ফ্রান্স, সেটা স্পেন। আবার ধরেন কানেক্ট সিচুয়েশনে যদি ওদিকে থাকে আর্জেন্টিনা আসে বা ইংল্যান্ড আসে, তাদের জন্য সেই অপোনেন্ট কিন্তু ফ্রান্স না, স্পেন। সো এই ব্যাপারটাও একটু ব্যাপার আছে। তাই তো কিন্তু এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ফ্রান্স স্পেনের ভিতরে। আপনার কাছে কি মনে হয়, ফ্রান্স না স্পেন কোন দল এগিয়ে থাকতে পারে এবং কোন দল যেতে পারে বিশ্বকাপের ফাইনালে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।